আসসালামু আলাইকুম। আমি সেলিনা চৌধুরী। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আর আজকের ব্লগে মানি প্ল্যান্ট নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আমার কাছে ছিল, আমার অভিজ্ঞতা থেকে সেই আইডিয়াগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমার পছন্দের শামুক ঝিনুকের কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এগুলো দিয়ে সামনে কিছু কাজ করার ইচ্ছা আছে, সেজন্যই সব বের করেছি। তো ভাবলাম যখন এগুলো বের করছি তখন আপনাদের সাথেও একটু শেয়ার করি। খুব ছোটবেলা থেকেই আমার ভিতরে শামুক বা এই ঝিনুকের প্রতি খুব বড় দুর্বলতা কাজ করত। কেন সেটা অবশ্য আমি জানি না। তবে আপনারা অনেকেই জানেন আমি চিটাং পতেঙ্গার ওখানে বড় হয়েছি। সেই সময় থেকেই কিন্তু আশপাশের দোকানে বা শোপিসের যে দোকানগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু এই শামুক বা ঝিনুকের শোপিসগুলো দেখা যেত। তখন থেকেই আমার ভিতরে শামুক বা ঝিনুক দেখলে মনে হতো যে এটা আমি নিয়ে নেই। তো যাই হোক, তখন থেকেও আমার কালেকশানে বেশ কিছু শামুক বা ঝিনুক ছিল, যার অনেক কিছু এখন আম্মুর কাছে। তবে আমি লন্ডনে আসার পর থেকে যখন বাংলাদেশে যেতাম, চট্টগ্রামে গেলেই সেখান থেকেও আমি শামুক কালেকশন করতাম। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন জনও আমাকে কিন্তু এই শামুক বা ঝিনুক এনে দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে আমার বড় আপু, আরেকজন হচ্ছে আমার বড় জা, আমাদের বড় ভাবি। তো 19-এ যখন আমি লাস্ট বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি পুরো এক প্যাকেট শামুক নিয়ে এসেছি। সেগুলো এনে দিয়েছে আমার বড় আপু। আপু যখন কক্সবাজার গিয়েছিল, আপুকে বলেছিলাম যে আমি কিছু কাজ করব, তো আপু আমাকে এনে দিয়েছিল। আর কিছু দিয়েছিল আমার বড় ভাবি। আর এখন যে বড় বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি পতেঙ্গায় গিয়েছিলাম খুব সম্ভবত 16-তে, তখন এনেছিলাম। আর এখন যে জারের মধ্যে বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি তখন এনেছিলাম। আপাতত এতদিন সব কিছু প্যাকেটেই ছিল, শুধু টুকিটাকি কিছু আমি বাইরে রেখেছিলাম, জাস্ট এমনিই বাথরুমে রেখে দিয়েছি। আমি বাসার অন্য কোথাও না, শুধু বাথরুমেই বলতে পারেন এগুলো একটু রেখে দেই। আর এই যে এখানে একটা মোটামুটি বড় একটা জার দেখতে পাচ্ছেন, এর নিচেও কিন্তু সব শামুক, তার উপরে একটা ক্যান্ডেল সেট করে দিয়েছি। এটা আমি বাথরুমে এভাবেই রেখে দেই। মাঝে মাঝে একটু কালার কম্বিনেশন বা সেটটা একটু চেঞ্জ করে দেই। আর এটার মধ্যেও ছোট বড় মাঝারি সব মিলিয়ে বেশ কিছু শামুক বা ঝিনুক আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম ভিন্ন রকমের, সব সময় কিন্তু এগুলো পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা পতেঙ্গায় আছেন বা কক্সবাজারের আশেপাশে থাকেন তারা তো এগুলো আসলে খুব সহজেই পেয়ে যান। আপনাদেরকে এগুলো দেখালাম। যাদের বাসায় আমার মতো এরকম টুকিটাকি কিছু কালেকশন আছে, তারা চাইলে এরকম একটু একটু চেঞ্জ করে কিন্তু বাথরুমটাকেও সাজাতে পারেন। চাইলে নিজেদের পছন্দের যে কোনো জায়গায়ও রাখতে পারেন। আর যাদের কাছে পানিতে মানি প্লান্ট আছে বা স্পাইডার প্লান্ট আছে, তারা পেছনে যে লম্বা জারটা দেখতে পাচ্ছেন, এরকম জারের নিচে কিছু শামুক দিয়ে উপরে গাছগুলো সেট করে দিতে পারেন। সেটা দেখতেও কিন্তু মন্দ লাগে না। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা হয়তো আমার মাঝে মাঝে দু একটা ভিডিওতে এরকম দু একটা জার দেখেছেন। আমি যে রিসাইকেলিংয়ের কাজ করেছি বা যে প্লান্ট হ্যাঙ্গিংগুলো বানিয়েছি, সেগুলোর বেশিরভাগের মধ্যেই কিন্তু এ ধরনের শামুক সেট করা ছিল। চাইলে আপনারা আমার যে প্লেলিস্ট আছে সেখানে প্লান্টের যে প্লেলিস্টটা করা আছে সেখানে গিয়ে চেক করতে পারেন, সেখানেও আইডিয়াগুলো পেয়ে যাবেন। তবে আজকে আমি আমার সব কালেকশান একসাথে করেছি। এখন এখান থেকে আমি শুধু সাদা যে ঝিনুকগুলো আছে সেগুলো বেছে আলাদা করব। তারপর এগুলোকে খুব সুন্দর করে হালকা ব্লিচ দিয়ে ধুয়ে তারপর এগুলোকে শুকিয়ে নিব। আর এটা অনেক আগের ভিডিও, আপনারা জানেন আমি এখন পুরনো ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে এই ঝিনুকগুলো দিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা কাজও করে ফেলেছি। এখন শুধু কাজগুলোর ফিনিশিং দেওয়ার বাকি, তারপরে আমি আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো শামুক বা ঝিনুক যারা আমার মতো এগুলো দিয়ে কাজ করবেন তাদের জন্য বলছি, তারা চেষ্টা করবেন মোটামুটি 5 লিটার পানিতে 1 কাপ ব্লিচ মিশিয়ে এগুলোকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে। আজকের পর্বে এটা আপনাদের জন্য কুইজ হিসেবে থাকবে। দেখি কে কে বলতে পারেন আমি এখানে কি বানাচ্ছি। আর এই যে আমার উইন্ডোর মানি প্লান্টগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে, তো সেখান থেকে আমি এই যে এরকম দুটো স্টিক কেটে নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য।
আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু তুমি এই যে মানি প্লান্টের মুঠিগুলো বানিয়ে রেখেছি এগুলো কিভাবে বানিয়েছি বা এগুলোর কিভাবে যত্ন করি সেটা একটু দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মানি প্লান্টের অনেকগুলো আইডিয়া দিব, ছোট ছোট কিছু ট্রিক। তো আশা করছি যারা আমার মতো গাছ পাগল আছেন তাদের আজকের ভিডিওটা উপকারে আসবে। প্রথমেই বলছি, যারা জিজ্ঞেস করেছেন যে আমি মানি প্লান্ট পানিতে কিভাবে করি তাদের জন্য, এই যে আমি ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর যেই গাছটা কাটছি সেই গাছটাই দেখুন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পাতার গোড়ায় কিন্তু শিকড় এসেছে। তো যেই পাতাগুলো একটা থেকে একটা ডিস্টেন্স একটু বেশি 2 থেকে 2.5 ইঞ্চি, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কেটে নিচ্ছি। আর যেগুলোর ডিস্টেন্স একটু কম সেগুলো আমি 2টো করে ঘর একসাথে কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই গাছগুলো যখন কাটবেন তখন আপনাদেরকে এই পর্যায়ে 2টো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনারা যে জায়গায় কাটবেন সেটা হচ্ছে শিকড়ের ঠিক একটু নিচে। শিকড়ের নিচে কিন্তু খুব বেশি গাছ রাখবেন না, ডাঁটি রাখবেন না। প্রত্যেকটা কাঠ কিন্তু আপনারা দিবেন ঠিক শিকড়ের গোড়ায়। এতে করে যেটা হবে সেটা হচ্ছে পানিতে নিচের অংশটা পচে যাবে না। শিকড়ের পরে বেশি অংশ থাকলে কিন্তু পানি পচে যায়। তো যারা বলেন যে আপু আমি পানিতে রেখেছি পচে গেছে, তাদের জন্য এটা একটা টিপস বলতে পারেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, আগার যে পাতাগুলো আছে মিনিমাম 4 থেকে 5টা পাতা রেখে আগাটা পুরোটা রাখবেন, কারণ আগার দিকের শিকড়গুলো কিন্তু সাদা হয়, সাদা শিকড়গুলো কিন্তু হতে চায় না, সেক্ষেত্রেও কিন্তু পচে যায়। আর দেখুন এখানে আমি 2টো আগা নিয়েছিলাম, তার থেকে আমার প্রায় এখানে 20 থেকে 21টা পাতা আমি আলাদা করেছি, এবং প্রত্যেকটা থেকে কিন্তু আলাদা আলাদা পাতা হবে বা গাছ হবে। এখন আমি আপনাদেরকে আরও একটা টিপস দিচ্ছি, যে পাত্রে আপনারা গাছগুলো রাখবেন সেই পাত্রটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার একটা পাত্র হতে হবে, এবং সেটা অবশ্যই কাচের একটা জার হতে হবে। কাচের জারের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু কম হয়। আর দ্বিতীয়ত হচ্ছে গাছ খুব সহজেই এই ক্লিয়ার গ্লাসটা থেকে আলো নিতে পারবে। সেই ক্ষেত্রে গাছে খুব তাড়াতাড়ি শিকড় আসবে। গাছে যত তাড়াতাড়ি শিকড় আসবে এই গাছগুলো পচার আশঙ্কা ততই কিন্তু কমে যাবে। অনেক আপুরাই আমাকে বলেছেন যে আপু আমি মানি প্লান্ট কেটে পানিতে রেখেছিলাম কিন্তু নিচ থেকে পচে গেছে। তো তাদের জন্য বলছি, আপনারা যখন এভাবে গাছ কাটবেন তখন এগুলোর পানিটা প্রতিদিনই আপনাদেরকে চেঞ্জ করতে হবে, কমপক্ষে 5 থেকে 7 দিন। তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা গোড়া থেকেই কিন্তু এক ধরনের কষ বের হয়, তারপর সেগুলো পানিতে মিশে যায় এবং সেখানে ব্যাকটেরিয়া সৃষ্টি করে। পরবর্তীতে গাছগুলো দেখা যায় খুব সহজেই পচে যায়। আর অবশ্যই প্রতিদিন পানি চেঞ্জ করবেন, এবং এই যে জারটাতে রাখবেন সেই জারটা উইন্ডোর পাশে যে হালকা রোদ আসে সেখানে রাখবেন, তাহলে গাছ সেখান থেকেও কিন্তু নিজেদের খাদ্যটাও তৈরি করতে পারবে, সেক্ষেত্রেও গাছটা কিন্তু পচে যাবে না। তো আমি সবসময় আমার এই কিচেনের উইন্ডোটাতেই রাখি, আসলে এখানেই একমাত্র জায়গা যেখানে হালকা একটু রোদ পড়ে। তো অলরেডি এখন যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 7 দিনের দিন। আর দেখুন আমার কিন্তু একটা গাছও পচে যায়নি, এবং প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু অলরেডি শিকড় এসে গেছে। এখানে যেহেতু প্রত্যেকটা গাছের গোড়ায় শিকড় চলে এসেছে, তাই এখন থেকে আমি প্রতি 2 থেকে 3 দিন পর পর এই পানিটা ফেলে চেঞ্জ করব। আর আলহামদুলিল্লাহ যেহেতু শিকড় চলে এসেছে, আর হয়তো 15 দিনের মধ্যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু আগাও বের হয়ে যাবে। তারপর কিন্তু এটা একদম ঝাঁকা একটা মুঠি হয়ে যাবে। এখন আমি আমার আগের যে মুঠি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি যে ছোট ছোট করে মালার মধ্যে গাছগুলো রাখো, ওগুলো কি সবসময় ওভাবে থাকে কিনা, ওগুলার কিভাবে যত্ন নাও? তাদের জন্য বলছি, মালাটা আমি সবসময় আসলে সাজাই না। ঘরে যদি কোনো স্পেশাল অনুষ্ঠান থাকে কিংবা কোনো মেহমান আসে তখন আমি এগুলোকে আসলে ডেকোরেশন করি। তা না হয় কিন্তু আমার সবগুলো গাছ এরকম এক একটা পাত্রেই থাকে। আমার কাছে যেহেতু আসলে মানি প্লান্টের বিভিন্ন কালারের কালেকশান আছে, আমি যেটা করি প্রত্যেকটা একই প্রজাতির গাছকে আমি এক একটা পাত্রেই মুঠি করে এভাবে রেখে দেই। আর যখন আমি ডেকোরেশন করি তখন এখান থেকে খুলে খুলেই আমি পার্ট পার্ট করে ভাগ করে নেই। তো যখন সাজাই তখন দেখা যায় যে 4 থেকে 5 দিন কিন্তু সাজানো অবস্থায় থাকে, তারপর তো আমাকে পানিটা চেঞ্জ করতে হয়। তখন এগুলোকে আমি খুলে একবারে আবারও একটা পাত্রে রেখে দেই অনুষ্ঠান শেষে। তারপরে এভাবে উইন্ডোর পাশে রেখে দেই, এবং
এটা যেহেতু আমি রান্নাঘরের সিঙ্কের পাশে রেখেছি, আমার জন্য এগুলোর পানি সবসময় চেঞ্জ করাটাও আসলে সহজ হয়ে যায়। আর তাছাড়া ছোট ছোট পাত্রে যদি সারা ঘরে থাকে তখন কিন্তু এগুলোর পানি চেঞ্জ করাটাও আসলে খুব কষ্টকর হয়ে যায়। তো সাধারণত দেখা যায় আমি এভাবেই মানি প্লান্টের মুঠি তৈরি করি এবং এভাবেই বোতলে করে আলাদা আলাদাভাবে রেখে দেই। আশা করছি যাদের প্রশ্ন ছিল আমি এগুলোর কিভাবে যত্ন করি বা মুঠি বানাই, তার আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। এখানে যে মানি প্লান্টের সাথে স্পাইডার প্লান্টটা দেখতে পাচ্ছেন, অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু স্পাইডার প্লান্ট কি পানিতে হয় কিনা। আপনারা খেয়াল করলে দেখবেন স্পাইডার প্লান্টের থেকে মাঝখান থেকে কিন্তু একটা শীষ বের হয় এবং শীষের মধ্যে কিন্তু ছোট ছোট থোকা তৈরি হয়। থোকার মধ্যে যখন দেখবেন যে শিকড়গুলো একটু কালো কালো হয়ে এসেছে, তখন সেগুলো কেটে আপনারা পানিতে রাখবেন। সেটা কিন্তু মানি প্লান্টের মতো অনেক দিন পর্যন্তই বেঁচে থাকে। তো আমি প্রায় দেখা যায় মানি প্লান্টের সাথে এভাবেই স্পাইডার প্লান্টটা মিক্সড করে রাখি, তখন দেখতে ভালোই লাগে। আমার আজকের ভিডিওতে যারা নতুন তাদের জন্য বলছি, এতক্ষণ আপনারা যে প্লান্ট হ্যাঙ্গিংগুলো দেখতে পেয়েছেন বা প্লান্ট পটগুলো দেখতে পেয়েছেন, আবার দেখেছেন আমি প্লান্টের বিভিন্ন পট ট্রেতেও সাজিয়ে রেখেছি। এগুলো সবগুলো টিউটোরিয়ালে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার প্লান্ট পট কিংবা পেপার ক্রাফটের যে প্লেলিস্টগুলো করা আছে সেখানে গেলেই কিন্তু এগুলোর সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে আমার অভিজ্ঞতার একটা টিপস শেয়ার করছি। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। আমার হাতে যে মুঠিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বেশ পুরনো একটা মুঠি। আর এই মুঠিটাকে কিন্তু আমি প্রায় একটু কাটছাট করি। কেন করি সেটা এখন বলছি। আপনারা দেখবেন আমার হাতে এখন 2 সাইজের দুটো পাতা, একটা বেশ বড় এবং একটা বেশ ছোট। বড়টা হচ্ছে রিয়েল যে গাছ ছিল, মানে প্রত্যেকটা পাতার গোড়া থেকে যে গাছ বেরোচ্ছে সেই মেইন পাতাটাই হচ্ছে বড়টা, এবং পরে যে আগাগুলো বের হয়েছে সেগুলো হচ্ছে ছোট পাতাগুলো। এগুলোকে আমি নিজের ইচ্ছায় ছোট করেছি। সেটা কিভাবে করেছি সেটা এখন বলছি। আমি প্রতি 1.5-2 মাসে পানি যখন চেঞ্জ করি তখন প্রায়ই দেখা যায় এই শিকড়গুলোকে এভাবে গাছ থেকে খুলে নেই। মানে এগুলো যখন এক পাত্রে রাখি তখন অনেক শিকড় হয়ে শিকড়গুলো বেশ বড় বড় হয়ে যায়। তারপর যেটা করি, এই যে গাছের গোড়ায় প্রায় আধা ইঞ্চির মতো শিকড় রেখে বাকি শিকড়গুলো আমি কেটে ফেলে দিই, এবং এভাবে প্রতি 1.5-2 মাস পরপরই কিন্তু করি। এতে করে গাছগুলো অনেকটা বনসাইয়ের মতো হয়ে যায়। মানে শিকড় কেটে দেওয়ার পরে দেখা যায় যে যে পাতাগুলো আছে এগুলো আর পর্যাপ্তভাবে বড় হতে পারে না। তো আপনারা যারা আমার মতো এরকম ছোট ছোট পাতার মানি প্লান্ট চান, তারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি যখন ঘরের ভিতরে একটু বড় টাইপের মানে গাছ দিয়ে সেটিংস করি, তখন দেখা যায় যে মানি প্লান্টের পাতাগুলো খুব বেশি বড় বড় হলে তখন আর ওই জায়গাটা দেখতে ভালো লাগে না। স্পেশালি আমি লাস্ট আপনাদের সাথে একটা প্লান্ট পট শেয়ার করেছিলাম, যেটা বাংলাদেশে খুবই কমন, মানে নারকেলের শেল দিয়ে। তো সেটার মধ্যে যদি এরকম বড় বড় পাতার মানি প্লান্ট রাখি তখন আর ভালো লাগে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে ছোট পাতার যে মানি প্লান্টগুলো আছে সেগুলো দেখতে বা সেট করতে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনারাও কিন্তু এইভাবে মানি প্লান্টের পাতা ছোট করেও মুঠি তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু শিকড়টা আপনারা মানে মোটামুটি আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি রেখে কাটবেন। পুরো শিকড় কিন্তু কেটে ফেলতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছ পচে যাওয়ার বা মরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর আরেকটা হচ্ছে, যেদিন আপনারা শিকড়গুলো কাটবেন সেদিন চেষ্টা করবেন এই গাছগুলোকে আবারও মৃদু রোদের আলোতে দিতে। খুব বেশি টাটকা রোদেও দিবেন না, টাটকা রোদে দিলে কিন্তু গাছগুলো নেতিয়ে যাবে। তো অনেক আপুরাই আমাকে বলেছেন যে আপু আমাদের গাছগুলোকে মানে ঘরের থেকে বারান্দায় দিলে হচ্ছে গাছগুলো মরে যায় বা এটা ওটা অনেক সমস্যা হয়। তাদের জন্য বলছি, ইনডোরে থাকা মানি প্লান্টগুলোকে হঠাৎ করে আপনারা যদি টাটকা রোদে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ মরে যাওয়ার বা গাছে কালো দাগ ধরার কিন্তু সম্ভাবনা অনেকটা থেকে যায়। আর যারা বলেন যে আপু আমাদের গাছের গায়ের মধ্যে কালো কালো দাগ পড়ছে, তাদেরকে আমি সবসময় একটা কথাই বলি, তারা সব সময় আমি জানি পানির মধ্যে কচলে কচলে পাতাগুলো ধোন মানে পরিষ্কার করার জন্য। সেই ক্ষেত্রে দেখা যায় যে পাতার গায়ে যে শিরাগুলো আছে ওগুলোর মাঝখানে মাঝখানে আঘাত লাগলেই কিন্তু পাতার গায়ে কালো দাগ পড়ে। তো এই পাতাকে যদি আপনারা ধুতে চান হালকা পানি ছেড়ে সেখানে মানে হালকা করে ধুয়ে নেবেন, কচলে ধুতে যাবেন না। তো এখন আপনারা আমার যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু প্রথমে যে পাত্রটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা। এটা অলরেডি 10 দিনের দিন। শিকড়গুলো দেখুন বেশ বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছের গোড়া থেকে অলরেডি কিন্তু আগাও বের হয়ে গেছে।
এখন শুধু অপেক্ষা করার পালা, এগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে। এখানে আপনাদের জন্য আরও একটা টিপস দিচ্ছি, আপনারা যখন অনেক গরম পড়বে তখন পাতাকে এরকম কেটে পানিতে রেখে গাছ তৈরি করার চেষ্টা করবেন। শীতকালে কাজটা করতে যাবেন না, শীতকালে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায়, আর গরমকালে কিন্তু দেখা যায় 10 থেকে 12 দিনের মধ্যেই প্রত্যেকটা গাছের গোড়ায় আরেকটা নতুন করে গাছ এসে যায়। আজকে যেহেতু আমি মানি প্লান্টের আইডিয়া দিচ্ছি, তাই আমার অনেক দিনের অনেকগুলো ক্লিপ একসাথে করে আজকের ভিডিওটা তৈরি করেছি। এগুলো কিন্তু একদিনে করা না, তাই আমার মনে হচ্ছে আমার এই ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি আপনাদের চোখে পড়বে। আশা করছি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এখন আমার সবচেয়ে প্রিয় মানি প্লান্টের যে স্ট্যান্ডটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা শুধু আমার না, আমি জানি আমার অনেক ভিউয়ার্স আপুদেরও আমার এই গাছটা অনেক পছন্দ। তো এই গাছটাতে আপনাদের কিছু আইডিয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেক দিন হয়েছে আসলে গাছটাকে ক্লিন করা হয়নি, তো আমি এই গাছটার পাতাটাকে মূলত দেখা যায় যে একটা ভিজা কাপড় দিয়ে মানে প্রত্যেকটা পাতাকেই একটু মুছে নেই। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর আমি এই কাজটা করি। আমি গাছকে কখনোই আসলে পানির নিচে রেখে ধুই না, কারণ আমি খুব ছোটোবেলা থেকেই মানি প্লান্ট পালি। বলতে পারেন আমার বয়স যখন 7-8 তখন থেকেই কিন্তু আমি মানি প্লান্ট আমার কাছে রাখি। তো তখন থেকেই খেয়াল করতাম মানি প্লান্ট যখন আমি মানে ট্যাপের পানি দিয়ে ধুতাম বিভিন্ন সময়ে, তারপর দেখা যেত যে গাছের মধ্যে কালো কালো পাতা আসে। তাই এই গাছটাকে কিন্তু আমি কখনোই এইভাবে ধুই না। তো এখানে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে গাছের যে মাঝখানে আমি স্ট্যান্ডটা তৈরি করেছি সেটার কথা। এটা অনেকেই বলেন যে এটাতে কি শুধু মানি প্লান্ট জড়ানো হয় কি না। আসলে এটাতে মানি প্লান্ট জড়ানোরও কিছু ট্রিক্স আছে। তো সেটা হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন আমার এই গাছটার মধ্যে বেশ কিছু বড় পাতা পান পাতার মতো আছে, আবার বেশ কিছু ছোট ছোট আছে। তার কারণ আমি বলছি, এই যে স্ট্যান্ডটা আমি তৈরি করেছি এটা কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করেছি, এবং প্রথম দিকে যখন গাছটা বেড়ে উঠছিল প্রত্যেকটা গাছের পাতার মধ্যে যে শিকড়টা আছে সেটা আমি কিন্তু এই ছোবড়ার উপরে সেট করে পিন দিয়ে রেখেছি, কখনো দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এই যে দেখুন, এগুলো কিন্তু এই শিকড়ের মানে ছোবড়ার ভিতরে ঢুকে যেত এবং আমি ওখানে স্প্রে করতাম। তখন দেখা যেত যে প্রত্যেকটা পাতায় নাদুস নুদুস বড়সড় হতো। একটা সময় খেয়াল করলাম যে পাতাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে আসলে ভালো লাগেনি। তখন আমি যেটা করেছি, গাছগুলোকে শুধু এই স্ট্যান্ডটার মধ্যে জড়িয়ে রেখেছি, বাট শিকড়গুলোকে একটু সাইড বাই সাইড রেখেছি যাতে শিকড়গুলো এই স্ট্যান্ডটার ভিতরে যেতে না পারে। স্ট্যান্ডের ভিতরে চলে গেলেই কিন্তু সেই গোড়ার পাতাগুলো বেশ বড় হয়ে যায়। তো এখানে আপনাদের জন্য টিপসটা হচ্ছে, আপনারা যারা একদম বড় বড় পাতা চান তারা চাইলে স্ট্যান্ডের মধ্যে প্রত্যেকটা গোড়াকেই সেট করে দিতে পারবেন, সেক্ষেত্রে পাতাগুলো বড় হবে। তবে আপনাদেরকে নিয়মিত স্ট্যান্ডের মধ্যে স্প্রে করতে হবে যাতে প্রত্যেকটা শিকড় এই ছোবড়া থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পায়। আর যদি আমার মতো এরকম মিডিয়াম পাতা রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে যাতে শিকড়গুলো এই ছোবড়ার ভিতরে যেতে না পারে। আমার এই গাছটা স্ট্যান্ড থেকেও অনেক বেশি বড় হয়ে ঝুঁকেছিল, তো অনেক দিন পর এটাকে মোটামুটি খুলে নিচ থেকে খুব বেশি ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও সেট করে নিয়েছি। এখন একটু এলোমেলো লাগছে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকটা পাতা আবার নর্মাল সাইজেই চলে আসবে। তবে এবার উপর থেকে সেট করার সময় আমি এই যে শিকড়গুলোকে একটু বাইরে সাইড বাই সাইড রেখেছি যাতে এগুলো ভিতরে যেতে না পারে। তো এই ছিল আপনাদের মানি প্ল্যান্ট নিয়ে করা বিভিন্ন প্রশ্নের উত্তর। আশা করছি একটু হলেও আপনাদের উপকার হবে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়েছি এগুলো সব কিছু আমার লম্বা সময়ের অভিজ্ঞতা থেকেই দেওয়া। আমি কিন্তু কোনো গাছ বিশেষজ্ঞের থেকেও কোনো ধরনের পরামর্শ নেইনি, কিংবা আমি নিজেও কোনো বিশেষজ্ঞ নই, তাই আমার কথায় ভুল ভ্রান্তি থাকতেই পারে। সেরকম কোনো ভুল যদি আপনারা ধরতে পারেন বা গাছ নিয়ে আপনাদের যদি নতুন কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটা পিন করে রাখার। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।